oyster। oyster? হ্যাঁ, এই দেখুন oyster কুড়ি বেরিয়েছে, এই যে কই? এই যে। আচ্ছা, এখান দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, এইভাবে যে। এটা আমাদের ওয়েস্টার মাশরুম। এই মাশরুম চাষ করতে গেলে আমাদের মাশরুমের বীজ লাগে আর আমাদের খড় লাগে। খড়টাকে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি করে কুচিয়ে নিই। সেটাকে আমরা ফুটন্ত গরম জল দিয়ে ভিজিয়ে রাখি 6 ঘন্টা। 6 ঘন্টা পর জলটা ঝরিয়ে নিয়ে তারপর ওটাকে আমরা শুকিয়ে নিই, ঠান্ডা জায়গায় শুকিয়ে নিই, মানে ছাওয়া জায়গায়। শুকানোর পরে যখন দেখবো যে মুঠি করে চেপার পর জলটা পড়ছে না, সেই অবস্থাতে আমরা ভাববো যে আমাদের খড়টা রেডি হয়ে গেছে। তারপর আমরা বেড বাঁধতে বসি। একটা মানে পিপি প্যাকেট নিই, পিপি প্যাকেটটাকে নিয়ে ওই খড়টা 1 ভাগ খড় দিয়ে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে ওটাকে একটা লেয়ার তৈরি করা হয় বা একটা ধাপ। এই লেয়ারের পরে আমরা বীজটাকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ বীজ ওর মধ্যে দিয়ে দিই। দেওয়ার পর আবার খড় দেবো। একইভাবে খড় এবং বীজ দিয়ে বেডটাকে তৈরি করা হয়। বেডটাকে তৈরি করে আমরা 3-4 দিন একটা অন্ধকার ঘরে রেখে দেবো। তারপর আমরা চাষ ঘরে ঝুলিয়ে দেবো। কতদিন পরে বেরোয়? এটা 20 থেকে 22 দিন পর কুড়ি বেরোয়। আর যখন থেকে কুড়িটা বেরোবে তখন থেকে আমরা জলটা স্প্রে করা শুরু করি, প্রয়োজন বুঝে দিনে 2 থেকে 3 বার। সম্পূর্ণ হতে কত সময় লাগে? 28 থেকে 30 দিন। এটা হচ্ছে oyster। আর কি কি রকমের, মানে কি কি ধরনের মাশরুম আছে? আমরা এটা করি মিল্কি, এটা গরমের সময় হয়, এবার করেছি। তো এটা কোথায় খড় লাগে, বীজ লাগে, এটা অতিরিক্ত গরমের সময় হয়। আর এটা কোথায় একই প্রসেসে আমরা খড়টাকে আমরা ভিজিয়ে রাখি গরম জলে 6 ঘন্টা। ফুটন্ত গরম জল দিয়ে খড়টাকে ভিজিয়ে রাখি, তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে একইভাবে সেই ওয়েস্টারের মতোই করে আমরা খড়টাকে রেডি করি। রেডি করার পর এটাকে যেমন 5 ভাগ খড় দিতে হয় ওয়েস্টারকে, আর এটা হচ্ছে 4 ভাগ বীজ 4 ভাগ খড় দিয়ে বেডটাকে বেঁধে আমরা 20-22 দিন রেখে দিই। তারপর আমরা এটাকে মুখটা খুলে আমরা যদি গোবর সার দিই, আমি গোবর সার এবছর দিইনি, আমি দিয়েছি সাদা বালি। এই যেটা হচ্ছে সাদা বালি। সাদা বালিটাকে কোনো পাত্রের মধ্যে করে ভাপিয়ে নিতে হয়। কোনো প্যাকেটের মধ্যে করে করে নিয়ে আমরা বড় জায়গার মধ্যে বা কোনো হাঁড়িতে করে আমরা এটাকে ভাপিয়ে নিয়েছি। ভাপানোর পর ঠান্ডা করে এই প্যাকেট খুলে প্যাকেটের মধ্যে দিয়ে দেওয়া হয়। ফের ওখান থেকে আমাদের যখন দিয়ে দেওয়ার পর হাতে করে প্লেন করে দেব, দেওয়ার পর ওখানে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। জাস্ট ওপরটা ভিজবে, ভেতরে যেন জল না ঢোকে। ভেতরে যদি অতিরিক্ত জল জমে তাহলে কিন্তু মাশরুমটা আমাদের পচে যাবে। তো এটার থেকে আমাদের মোটামুটি আবার 20 দিনের মাথায়, 20-21 দিনের মাথায় এই কুড়িটা বেরোতে শুরু করে। তারপরে আস্তে আস্তে বেড়ে যায়। এই হচ্ছে তার নমুনা। আরতি, এই মাশরুম প্রোডাকশন এটা শুরু করলে কিভাবে? তোমার শুরুর ইতিহাসটা যদি বলো। শুরুর ইতিহাস হচ্ছে আমার বিয়ে হয় খুবই অল্প বয়সে। আমরা এখন সবাই বলি যে 18 বছর আগে যেন মেয়েদের বিয়ে না দেয়। তো আমার 18 বছর আগেই বিয়ে হয়েছিল। তো আমার বাবাই পরিবারের সাথে দেখাশোনা করে বিয়ে দিয়েছিল। তো তখন আমার এই শ্বশুরমশাই বা শ্বশুরবাড়ি সবাই বলেছিল যে ছেলে খুব ভালো কাজ করে, খুব বড় ব্যবসা করে। তো বিয়ে 10 দিন পরে জানতে পারলাম যে ছেলে বেকার, আর এই ব্যবসাটা ছেলের বাবার। তো আমার যখন 10 দিন হয় তখন আমার শাশুড়ি, মানে কাকির শাশুড়িরা, ওনারা বলেন, জানো তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়েছে কেন আমাদের ছেলের সাথে? কেন? বলছে আমাদের ছেলে না কাজ করতে চায় না, ওর বাবার সাথে ব্যবসার সাথে কোনো সময় মানে সহযোগিতা করে না, আর কাজের দিকে কোনো মন নেই। তাই আমরা সবাই ভাবলাম বিয়ে দেওয়ার পরে যদি কাজের দিকে মন হয়। তা এটা পুরো সত্যি একদম ভুল কথা যে যে কাজ করবে সে প্রথম থেকেই করবে, বিয়ের পরে আর বিয়ের আগে, এটা একদম বাস্তবে সত্যি নয়। তো সেটা আমার জীবন দিয়ে আমি বুঝেছি। তো বললো যে এখন আমার শ্বশুরমশাই শেখাতেন যে দেখো যারা লক্ষ্মী বৌমা হয় তারা স্বামীকে বোঝায় কাজ করার জন্য। তো আমি যখন হাজব্যান্ডকে আমি বলতাম যে হ্যাঁ গো তুমি কাজে যাও, তোমার বাবার সঙ্গে ব্যবসায় সহযোগিতা করো, তখনই অশান্তি লেগে যায়। উনি ক্রিকেট খেলবে, উনি তাস খেলবে, উনি মাঠে চড়ায় যে আড্ডা মারবে, কিন্তু কাজের দিকে কোনো সময় এগোবে না।
তো এই নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়। শাশুড়ি সবসময় বলেন, হ্যাঁ ছেলে বিয়ে দিয়েছি, ছেলেকে খাওয়াতে হবে, ছেলে বৌমাকে খাওয়াতে হবে, আবার কীরকম। এবার যখন কি কাজের কথা বলি, যখন কি এক কথা দু কথা অশান্তি হয়ে যায় স্বামী স্ত্রীর সাথে, তখন এবার আমার শাশুড়ি মা বলে, ছেলের যদি কিছু হয় না তোমাকে দেখে নেব। স্বামীকে যখন একটু কাজের চাপ দিই যে তুমি যাও বাবার সঙ্গে যাও, কাজ টাজ করো, এই এক কথা দু কথায় করে খুব গন্ডগোল হয়। গন্ডগোল হওয়াতে তখনই বলে কি আমাকে বেশি চাপ দিলে না আমি মরে যাবো, আমি গলা দড়ি দেবো, আমি বিষ খাবো, সবসময় চলতেই থাকে। বেকার স্বামী হলে যা হয়, বৌমাকে সবসময় মানে অত্যাচার করে যায় সবাই, যে যেরকম পারে সে সেরকম করে কাজ করিয়ে নেয়, কিন্তু কারোরই মন পায় না, যেহেতু আমার স্বামী বেকার। স্বামীকে কাজের কথা বলতে গেলে গন্ডগোল আর অশান্তি, আর স্বামী বলবে আমি সুইসাইড করব। এই ভেবে 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 আমার বাপের বাড়িকেও জানানো হলো যে একটা কাজের যদি দেওয়া হতো আমার হাজবেন্ডকে, তাহলে কিন্তু খুব ভালো হতো। বলতে কি করতে চায়, আমাদের এই চাকদা থেকে আমাদের জিরাট ঘাট পর্যন্ত একটা লঞ্চ করে দেওয়া হয়। আমার মেজদা নিজের গাড়ি বিক্রি করে আমার হাজবেন্ডকে ওই লঞ্চ কিনে দেয়। কিন্তু তখনও দেখলাম ওনার কাজের দিকে মন নেই। এক এক করে আমার দাদারা একের পর এক টাকা দিয়ে মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওনাকে ব্যবসায় দাঁড় করাতে চেয়েছিল, কিন্তু কোনো মতেই সে সাকসেস হয় না। তখন আমি খুব ভেঙে পড়লাম যে এবার আমাকে সুইসাইড করতে হবে, আমি এবার আত্মহত্যা করব। কিন্তু আমার একদিন গুরুদেব এসে বলেন যে আত্মহত্যা মহাপাপ, তোমার হাত দেখেছি, তুমি হাত দেখে শুধু ভাবো তুমি আত্মহত্যা করবে, কিন্তু এটা কোনো সমাধান নয় মা। আমার গুরুদেব এখনো বেঁচে আছেন। তো বলে তুমি নিজের পায়ে নিজে এগিয়ে যাও, তোমার নিজের মন থেকে কি চায় তুমি সেটা ভাবো। তখন আমি ভাবলাম যে না, এইভাবে তো হবে না, স্বামীকে বুঝি কিছুতেই হচ্ছে না। তখন আমি ভাবলাম আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, কিন্তু কিভাবে? আমি তো ক্লাস 9 পর্যন্ত পড়েছি, আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছেন, মাধ্যমিকটাও দিতে দেননি। তখন আমি ভাবলাম যে আমি আবার নতুন করে শুরু করব সব। তখন দাদাকে বললাম, আমার 3টে দাদা ব্যান্ডেলে, তো দাদাদের বললাম আমি ওই সংসারই করব, কিন্তু আমার নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। বলছে কীভাবে? আমি আবার পড়াশোনাটা শুরু করতে চাই। তো পড়াশোনা শুরু করবি এই দুটো ছেলেকে নিয়ে? আমি হ্যাঁ, দুটো বাচ্চাকে নিয়ে আমি পড়াশোনা শুরু করব, পড়াশোনা করে আমি নিজের পায়ে নিজে কিছু একটা করব। আমার স্বামীর ওপর আমি আর ভরসা করতে পারছি না, কারণ তোমাদের কাছে আমি মুখ পাচ্ছি না, লাখ লাখ টাকা দিয়েই যাচ্ছে আর হাজব্যান্ড খরচা করেই যাচ্ছে, কিন্তু কোনো সাকসেস হচ্ছে না। এবার আমি নিজে কিছু করতে চাই, শুধু তোমরা আমাকে পড়াশোনা করতে দাও, পড়াশোনার যা খরচ লাগবে তোমরা দেবে, আমি তো কিছু করি না। তখন বললো ঠিক আছে, দাদারাও রাজি হয়ে গেল, বাবাও রাজি হলো। বাবা একটুখানিও রাজি ছিল, কারণ বাবা চাইতেন না কখনো মেয়েরা স্বাবলম্বী হোক। বলতো মেয়েদের পড়াশোনা শেখালে মেয়েরা খুব মুখরা হয়ে যাবে, মেয়েরা প্রতিবাদী হবে। বাবা কখনোই চাইতেন না এটা, মেয়েরা ঘরের মধ্যে থাকবে আর পুরুষরা ইনকাম করবে, বাবার নীতি ছিল এটা। তো আমি অনেক কষ্ট করে ক্লাস 9 পর্যন্ত পড়েছিলাম, আর আমি প্রতি বছরই ফার্স্ট হতাম। তো আমার পড়াশোনায় খুব আগ্রহ ছিল, আমি চাইতাম ছোটোবেলা থেকে আমি কিছু একটা করব, কিন্তু সেটা আমার মাঝখান দিয়ে ভেঙে যায়। মাধ্যমিক দেওয়ার পর আমার মাধ্যমিকটা দেওয়া হলো না, আমার বিয়ে হয়ে যায়। তো আমি লুকিয়ে লুকিয়ে এমনই পড়তাম যে দিনের বেলা বাবার সামনে পড়া যেত না, রাত্রের বেলা লুকিয়ে পড়তাম। তখন বাবা যখন টের পেতেন তখন কিন্তু আমাদের মেন সুইচটা অফ করে দিতেন। তার জন্য আমার দাদারাও কিন্তু গরমে কষ্ট পেতেন, যে একজন অন্যায় করেছে বলে সবাইকে শাস্তি দেওয়া হতো। বাবা কখনোই মেনে নিতেন না যে মেয়েরা পড়াশোনা করে নিজের পায়ে নিজে দাঁড়াক। বলতে কেন, আমার টাকা পয়সার কি কিছু অভাব আছে নাকি? আমি ইনকাম করি, আমার বড় ব্যবসা, আমার মেয়েরা বিয়ে দেবো, পরের ঘরে যাবে, সংসার করবে, খুন্তি নাড়বে, আবার কি মেয়েদের আর কি চাই? বাবা সবসময় এটাই বলতেন। তো আমি সেখানে জেদ চেপে গেল না, আমাকে যদি বেঁচে থাকতে আমাকে কিছু করতে হবে, এইভাবে বাঁচা যায় না। তখন আমি পড়াশোনা করি, পড়াশোনা করার পর এবার আমি কি করব, কিছু তো একটা করতে হবে। যাই ট্রেনিং নিয়ে আমার স্বামীকে বললাম, বলছে কখনো না, বাড়ির বাইরে বেরোতেই দেবো না। আমার শ্বশুর পরিবারের লোকও বলছে না, কোথাও বেরোতে দেবো না। তোমার স্বামী যেটুকুনি ইনকাম করবে সেটুকুনি দিয়ে তুমি সচ্ছলে চলবে। আমি তো এইভাবে তো চলা যায় না, তো ইনকামই করতে চায় না, তাহলে রোজ এরকম ঝগড়া অশান্তি তো ভালো লাগে না। তো তখন আমি কি করলাম, এতদিন তো ভাবলাম নিজে নিজে মনকে, গুরুদেব যেটা বলেছিলেন তোমার মন কি চায় তুমি সেদিকে এগিয়ে যাও। তখন আমি গুরুদেবের কথা মনে করে আমি বললাম হ্যাঁ, আমি সত্যি আমি আর কারো কথা শুনবো না, কারণ আমি তো খুব বাধ্য মেয়ে ছিলাম, আমার বাবার বাধ্য মেয়ে ছিলাম, দাদাদের বাধ্য বোন ছিলাম, কিন্তু কি পেয়েছি? কিচ্ছু তো পাইনি। আমি এবার নিজের মতো করে নিজে বাঁচবো, আমি নিজে কি চাই সেটাই আমি দেখবো, এবার এখন আমি প্রকাশ করব। তখন আমি স্বনির্ভর দলের সাথে যোগাযোগ করি। আমাদের একজন জবা স্বনির্ভর দলের অর্পণ রায় চৌধুরী, তার সাথে আমি যোগাযোগ করলাম। সে বললো হ্যাঁ আমরা দল করেছি, তুমি যদি দলের আওতায় আসো তুমি অনেক ট্রেনিং পাবে ফ্রিতে। আমি যে টাকা লাগবে না তো? বলছে না। তা আমি বলি ঠিক আছে, তাহলে আমি স্বনির্ভর দল করব। তখন নমিতাদির সাথে আমি যোগাযোগ করলাম, নমিতা প্রামাণিক, উনি তখন ছিলেন আমাদের সিএসপির পদ তো ছিল না তখন, আমাদের সিএসপির আগে কি ছিল, আরপি ছিল।
সিএসপি দিদি ছিলেন না, আরপি ছিলেন। তখন দিদির সাথে আমরা যোগাযোগ করলাম, দিদি আমরা একটা দল গঠন করতে চাই, আমি দলের আওতায় আসতে চাই। তখন দিদি বলেন তাহলে 10 জন মহিলা জোগাড় করো। তখন তো এপিএল বিপিএল ছিল, মানে বিপিএল হতো 7 জন আর 3 জন এপিএল আসতো। তখন এই বিপিএল খুঁজে 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 আমি দলটা গঠন করি। দলটা গঠন করার পর আমি বললাম এবার ট্রেনিং, নমিতা দিকে বললাম এবার আমি ট্রেনিং চাই, কারণ ট্রেনিং না পেলে তো আমি কোনো কাজের সাথে যুক্ত হতে পারবো না। তখন বলে হ্যাঁ আরতি তুমি ট্রেনিং পাবে, আমাদের মানকুণ্ডু ট্রেনিং সেন্টারে ট্রেনিং হয়, তুমি কি ট্রেনিং চাও বলো। আমি তখন বললাম আমি মাশরুমের ট্রেনিং চাই। তখন মাশরুমের ট্রেনিংটা আমাদের সেই মুহূর্তে মানকুণ্ডু সেন্টারে হচ্ছিল না, রামকৃষ্ণ মিশন বেলুর মঠে হচ্ছিল। 1 মাসের কোর্স। বললো তুমি এখানে করবে, 1 মাস যেতে পারবে তো, তোমার পরিবার ছাড়বে তো। আমি চাই আমি ছাড়ুক না ছাড়ুক আমি তো করবো, কিন্তু আমি বেরিয়ে যেয়ে আমি করব, মানে আমি সংসারকে টিকিয়ে রেখে তারপর আমি ট্রেনিংটা করব, তাহলে তো কোনো অসুবিধা নেই। তো আমি আরও আমার গ্রাম থেকে 7 জনকে নিলাম, মানে কাকিমা জেঠিমা এরকম করে, মামি শাশুড়ি এদেরকে নিয়ে গেলাম। পরিবার থেকে বেরোবো যেহেতু 30টা দিন আমাকে থাকতে হবে, সবাই আজে বাজে কথা বলবে, তার জন্য আমি বুদ্ধি করে 7 জন মহিলাকে এই গ্রাম থেকে নেওয়া হলো। তা নিয়ে আমরা রামকৃষ্ণ মিশনে ট্রেনিংটা নিলাম। ট্রেনিংটা নেওয়ার পর সাথে সাথেই আমি সেই থেকে আমার ইচ্ছে বা টার্গেট যে আমাকে এই ব্যবসাটা করে দাঁড়াতেই হবে, মানে একটা জেদ চেপে গেল। তখন ওখানে আমাদের স্যাররা বললেন অত সহজ না মাশরুমের ট্রেনিং তো তোমরা নিচ্ছ, টুকিটাকি করতে পারবে, কিন্তু মহিলা দ্বারা সম্ভব না এত বড় ব্যবসা করা। তখন আমি বললাম স্যার আপনি দেখে নেবেন একদিন, এই ব্যবসাটাকে নিয়ে আমি অনেক দূর এগোবো, আমি চাই এই ব্যবসাটাকে নিয়ে অনেক দূর এগোতে, শুধু কাঁচামালের মধ্যে আমি আটকে থাকবো না, এখান থেকে আরো অনেক রকম প্রোডাক্ট বানাবো। তো স্যাররা বললেন অসম্ভব, তুমি কি সবসময় বেশি বড় বড় চিন্তা ভাবনা করো। আমি যে হ্যাঁ স্যার আমার চিন্তা ভাবনাটা অন্যরকম, কারণ এটা আমি ট্রেনিং নিয়েছি, এটাকে আমি শেষ দেখে যাবো, এর সাথে কি আছে। তো আমি সাথে সাথে আমি ট্রেনিং নামার পরপরই আমি বেড বাঁধা শুরু করি। বেডগুলো বাঁধার পর আমি 30টা বেড বেঁধেছিলাম। তারপর দেখলাম হ্যাঁ আমার প্রত্যেকটা বেডেই ফলন হয়েছে। তো ওটাকে আমি বিক্রি করতে শুরু করলাম। বিক্রি করার পর দেখলাম হ্যাঁ আমার কাস্টমার হচ্ছে আর বিক্রিও আছে, চাহিদাও আছে। তখন আমার যে 7 জনা করেছিলাম সবাইকে বললাম চলো তাহলে সবাই একসাথে করি। বললো না এই প্রচুর কষ্ট, খড় ভেজানো, খড় কাটা, অনেক কষ্ট। তা আমি সেই মুহূর্তে ভাবছি আমার কোনো কিছুতেই কষ্ট না, কষ্ট শুধু আমার বেকার থাকাটা। তা এখন যদি আমি সত্যি ইনকাম করে কিছু উপার্জন করতে পারি, এর থেকে আর বড় খুশি কিছুই হতে পারে না, আর বড় আনন্দের কিছু হতে পারে না। এবং আমি যে প্রতিদিন ট্রেনিংয়ে যেতাম তার জন্য আমাকে খুব অত্যাচারিত হতো, কারণ ট্রেনিং করার পরই এসে মার খেতে হতো স্বামীর কাছে। কিছুতেই মেনে নেয় না যে আমি ট্রেনিং নিই বাইরের যে আমি কোনো কাজ করি, আমার পরিবারও মেনে নেয় না। ওই একটা বছর আমার বাপের বাড়িও আমাকে সাপোর্ট করেনি, শ্বশুর বাড়ি আমাকে সাপোর্ট করেনি, মানে কেমন যেন আমি একটা বনবাসের মধ্যে চলে গেছি এরকম। ট্রেনিং নিতাম, সংসারে কাজ করতাম আর বেরিয়ে যেতাম, আবার রাতের পর সন্ধ্যাবেলায় এসে মার খেতাম স্বামীর কাছে। খেয়ে 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 খুব মানে কঠিন হয়ে গেলাম যে আমি কোনো কিছুতে মানে ভুলবো না। আমি যেটা ঠিক করেছি যে আমি এই নিজের পায়ে নিজে দাঁড়াবোই, তারপর কত মারতে পারো দেখবো। আর একদিন এই যে আজে বাজে কথা বলছে, তখন গ্রামবাসীরা আমি দল করেছি বলে খুব বাজে বাজে কথা বলেছে। প্রতিদিন বেরিয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে, তো বলে বৌমা আজকেও ব্যাগ নিয়ে বেরোলো, এরকম কথাগুলো শুনেছি। বলে হ্যাঁ আমাদের বৌমা আজকেও ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়া মানে উদ্দেশ্যটা আরও অন্যরকম করে দেখছি। তো সেটা আমি মনে মনে ভাবলাম যে একদিন যদি আমি প্রমাণ করতে পারি যে আমি সত্যি কিসের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম, সংসারকে টিকিয়ে রাখার সাথে আমাদের বাড়ি থেকে মানে সংসার ছিন্ন করে আমি বেরোয়নি, আমি সংসারে থেকে আমি ট্রেনিং করছি, এটা আমার কিসের পাপ, আমার কোনো পাপ নয়। আমি তো জানি যে এই ট্রেনিংটা নিয়ে আমি নিজের পরিবারকে বাঁচাতে চাই, আমি ছেলেদেরকে বাঁচাতে চাই, আমার পরিবারটাকে আমি একটু ভালো জায়গায় আনতে চাই, এটা আমার পাপ নয়। তো আমি কারো কথা কানে নিলাম না, না শ্বশুর না শাশুড়ি না আমার বাপের বাড়ি, সবাই আমাকে কিরকম মানে খারাপ চোখে একটু দেখতো। তাই আমি বললাম একদম প্রমাণ যখন হয়ে যাবে যে আমি একটা ভালো কাজের জন্য এগিয়েছিলাম, তখন তো যখন প্রমাণ হবে তখন তো সবাই বলবে না ঠিক কাজ করেছিল। তো এই করতে করতে আমার মতো আমি যে কাজটাই যখন করি খুব মন দিয়ে করি যে এটা আমাকে করতেই হবে আর এটা ভালো করতে হবে, এরকম একটা মানে উদ্যোগ নিয়ে আমি কাজ করি। তো কাজ করতে করতে সত্যি আমি মানে সাফল্য পেলাম। প্রথম আমি মেয়েদের নিয়ে আমাদের স্বনির্ভর দলে পূজা স্বনির্ভর দলে মেয়েদের নিয়ে আমি পট করতাম। পট থেকে মেয়েদের আবার বললাম যে তাহলে তোমাদেরও ছেলে মেয়ে বেকার আছে, স্বামী বেকার আছে, চলো না তোমরা নার্সারি করতে পারো, আমরা টাকা পাবো কোথায়, এখন যে আমাদের স্বনির্ভর দল থেকে টাকা দেবো, ওই টাকা নিয়ে আমরা অল্প অল্প টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম। পট থেকে নার্সারি, এবার নার্সারি করতে করতে মেয়েদের খুব সুন্দর একটা পুঁজি হলো। তারপরও মেয়েরা বললো যে হ্যাঁ তাই তো, এতদিন আমরা খেতে পেতাম না, এখন তো আমরা স্বামী ছেলেকে নিয়ে বেশ ব্যবসা করে খাচ্ছি, তাহলে এটা ব্যবসাটাকে আরও বড় করতে চাই। তখন তারা আবার নিজস্ব জায়গা কেনার দিকে মন দিল। তখন আমার স্বনির্ভর দল থেকে মেয়েরা মামনি শিকদার, লক্ষ্মী দাস, যশোদা বিশ্বাস এই সদস্যরা নিজস্ব জায়গা কিনে এরা নার্সারি করছে, এখন ভালো ব্যবসা করছে। আর আমি কি করলাম, আমি নার্সারি করেছিলাম কিন্তু আমার হাজব্যান্ড বলতো, হাজব্যান্ডকে নিয়ে করেছিলাম,
কিন্তু সব ব্যবসা করছি ভালো, কিন্তু কালেকশন করতে পারতো না, উনি টাকাটা তুলতে পারতো না, কোনোদিনই টাকা তুলতে পারিনি। তাই বললাম না, তোমার সঙ্গে আমি ব্যবসা করবো না, ব্যবসাটা আমি সম্পূর্ণ আলাদা করবো, তুমি তোমার মতো ব্যবসা করবে, আমি আমার মতো ব্যবসা করবো। তখন আমি নার্সারিটাকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমি মাশরুমে পুরোপুরিভাবে ঢুকে গেলাম। পুরোপুরিভাবে ঢুকে এবার আমি আমার মতো ব্যবসা করতে শুরু করি। এবার ব্যবসা করতে করতে এবার দেখলাম কাঁচামাল ব্যাপক পরিমাণে হচ্ছে। এবার যখন কাস্টমার থাকছে দিচ্ছে, এবার যখন বেশি থাকছে এটাকে কি করব। তখন আবার মাথায় অন্যরকম বুদ্ধি এলো যে এটাকে দিয়ে আবার অন্য কাজে যদি কাজে লাগাতে পারি তাহলে কীরকম হয়। এটাকে আমি ড্রাই করলাম, ড্রাই করে প্যাকেটে করে করে রেখে দিলাম। তারপরে আচার বানানো শুরু করলাম। এবার আচারে একটা ট্রেনিং নেবো বলে, আচার ট্রেনিং না নিলে তো আচার বানানো যায় না। তখন আমাদের মধুমিতা ম্যাডাম WDO ছিলেন আমাদের বলাগড়ে। তা ম্যাডামকে বললাম, ম্যাডাম আমরা আচারের ট্রেনিং চাই, কারণ মাশরুম থেকে তো আচার বানানো যায়, তাহলে এবার যদি আচারের ট্রেনিংটা নিই তাহলে অনেক ধরনের প্রোডাক্ট বানাতে পারবো। যে খুব ভালো বুদ্ধি করেছে অরতিদি, ঠিক আছে তোমাদের একটা আচারের ট্রেনিং করিয়ে দেওয়া হবে। আইডি অফিসে আমাদের বলাগড়ের আইডি অফিসে আমাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিলেন। সেখানে আমরা ট্রেনিংটা নিলাম। ট্রেনিংটা নেওয়ার পর আমি আচার টাচার সব বানালাম। তা বানানোর পর সবাই আমার স্যাররা বলতে, বাহ তুমি তো অনেক ধরনের প্রোডাক্ট বানিয়েছো, আমি তো শিখিয়েছি এই কটা, কিন্তু তুমি আবার মাশরুম থেকে অনেকগুলো প্রোডাক্ট বানিয়ে ফেলেছো, না তুমি অনেক দূর এগোবে, তুমি অনেক দূর এগোবে, আমাদের স্যার বললেন। আমি উঠেছি স্বনির্ভর দল থেকে। কোথায় কোথায় বিক্রি করো মাশরুম? তখন এই ড্রাই মাশরুমগুলো নিয়ে কি করি, তখন আমাদের হঠাৎ মেলার একটা খবর এলো যে তুমি মেলায় যাবে। তখন বাড়ির লোক বললো, না না 10 দিন 12 দিন থাকা যাবে না, বাড়ির বাইরে থাকা যাবে না। মেলা? আমাদের নিউ টাউনের সরস মেলা, ওখানে আমি প্রথম অংশগ্রহণ করি। তারপরে আমাদের চুচুড়াতে যে মেলাগুলো হয় ছোটখাটো, সেগুলোতে আমি অংশগ্রহণ করি। যে ঠিক আছে আমার প্রোডাক্টগুলো যদি ওখানে সেল হয়ে যায়, একবার যেই দেখি। ড্রাই মাশরুম লোকে নিল প্রচুর প্রচুর। আমি যখন নিউ টাউনে প্রথম যাই, যাওয়ার পর আমার মানে চোখটা খুলে গেল আর মনটা খুব শান্তি পেলাম যে আমি যত প্রোডাক্টই বানাই না কেন কোনো কিছু নষ্ট হবে না, সব আমার প্রোডাক্টগুলো সারা বছর যা বানাবো আমার এই মেলাতে আমার সব বিক্রি হয়ে যাবে। আমি খুব আনন্দ পেলাম, খুব আনন্দ পেলাম। আর তারপরে এবার প্রথম তো আমি যেতেই চাইনি, তারপর আমি আর গেছি, যে দেখছি হ্যাঁ আমার মতো কত পরিবারের বউ মেয়ে ওখানে মেলা করছে। মেলা করাটা তো খারাপ জিনিস নয়। আমি ওখানে যে বুঝতে পারলাম, বুঝে আবার আমাদের কিছু স্বনির্ভর দলের মেয়েদের শেখালাম যে তোমরাও মেলা করতে পারো, তোমরা নানান ধরনের কাজ করো, যেমন জুয়েলারি এসব তো করছো, উলের কাজ, এগুলোকে নিয়ে তোমরা মেলায় বসতে পারো। আমিও তো মেলায় যাচ্ছি, তখন সব মেয়েদের আমি উৎসাহ দিলাম। আমাদের বলাগড়ে সবাই মেলা মানে খুব একটা খারাপ জিনিস, মেলা মানে বাড়ির বাইরে যাওয়া মানে মেয়েরা খুব খারাপ হয়ে যাচ্ছে, এরকম একটা ধারণা ছিল। সেই ধারণাটাকে আমি ভাঙলাম। এখন আমাদের বলাগড়ে প্রচুর প্রচুর মেয়ে মেলা করতে যায়। এখন হাঁ করে তাকিয়ে থাকে কখন আমাদের একটা মেলা পড়বে, কারণ আমাদেরও তো প্রোডাক্টগুলো সব সেল করতে হয়, সারা বছরই আমরা মাল বানাই। কি কি ধরনের মাশরুম করো তুমি? আমি 3টে মাশরুম করি, বটামটা কখনো করিনি। আমি অয়েস্টার মাশরুম করি, মিল্কিটা করি গরমের সময়, বর্ষার সময় পল ছাতুটা করি। তা সবকটাই আমার বিক্রি হয়ে যায়, কোনো মাশরুমই আমার পড়ে থাকে না, যেহেতু আমার মেলা ছাড়া আর কোথায় এখন এগুলো কোথায় বিক্রি করো? এখন এগুলো আমাদের কলকাতা নিউ টাউনের দিকে যায় কিছু। আর আমি যে মেলা থেকে, মেলায় যে শুধু মেলায় বিক্রি করা না, মেলা থেকে আমার প্রচুর কাস্টমার আসে, প্রচুর কাস্টমারের সাথে যোগাযোগ হয়েছে, তারা আমাদের এখান থেকে মাল তুলে নেয়। যে আপনি অত ব্যান্ডেল পর্যন্ত কাউকে দিয়ে পাঠিয়ে দিন, আমরা এখান থেকে মালটা তুলে নেব। বা আমাদের বাড়ি থেকেও মেয়েরা আসে, এখান থেকে মাল নিয়ে মেয়েরা কলকাতায় বিক্রি করছে, নানান জায়গায় আরো বেশি দামে বিক্রি করছে। তো এইভাবে আমার চলছে ব্যবসা, আমার রমরমা চলছে। তবে ব্যবসার পেছনে প্রচুর পরিশ্রম করতে হয়, পরিশ্রমটা যদি করা যায় আর যদি টিকে থাকা যায়, সত্যি আমরা একদিন সাফল্য পেতে পারি। কিন্তু আমি যেমন সাফল্য পেয়েছি। পরিবারে এখন কি রকম, পরিবার কি চোখে দেখছে? পরিবার, আমি যখন 15 সালে মুখ্যমন্ত্রীর কাছে পুরস্কার পাই যে সাকসেসফুল ক্যান্ডিডেট হিসাবে হুগলি জেলার, তখন আমার পরিবারের সব লোক যখন জানতে পায়, আমার কাকা শ্বশুর মশাই নিত্যানন্দ ঠাকুর, তারা যখন জানতে পারে যে আমাদের বৌমা মুখ্যমন্ত্রীর কাছে পুরস্কার পেয়েছে, তখন উনি ফোন করেন যে বৌমা তুমি খুব ভালো করেছিলে, তখন আমরা খুব বাধা দিয়েছিলাম তোমাকে, তুমি যাতে না বেরো, তার জন্য আমরা খুব অন্যায় করেছিলাম। কিন্তু এখন ভাবছি তুমি তখন ছিটকে যে আমাদের কথা না শুনে তুমি বেরিয়ে যে খুব ভালো করেছো, খুব ভালো করেছো, তোমাকে আমরা 2 হাত ভরে আশীর্বাদ করে তুমি আরো বড় হও। মানে এবার সবাই আশীর্বাদ করতে লাগলো। বাবা আমার শুনে, বাবা মা দুজনেই চলে আসলেন আমার বাড়িতে। বাবা যখন একদম বিরোধিতা করতেন, মেয়েরা ঘরের বাইরে বেরোতে পারবে না, যখন ওই মুখ্যমন্ত্রীর কাছে পুরস্কার পেলাম, তখন সবার চোখগুলো খুলে গেল যে তাই তো, মেয়েরা যদি সত্যি চায় অনেক দূর এগোতে পারে। তখন বাবা এসে আমাকে মাথায় হাত দিয়ে বললো, সত্যি মা আমি খুব অন্যায় করেছি, তোকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছি, তোর মধ্যে যে এত প্রতিভা আছে আমি বুঝতে পারিনি। আর তোর কথা কখন আমাদের মেয়েদের কথা কখনো আমি শোনার চেষ্টাও করিনি যে মেয়েরা কি চায়। তা তুই যে নিজের ইচ্ছায় পড়াশোনাটা করে আমাদের কাছে টাকা নিয়েছিস, ঠিক আছে, পড়াশোনার জন্য খুব ভালো করেছিস, আমি তো ভেবেছিলাম এমনি করছিস, কিন্তু তুই যে এই জায়গায় পৌঁছাবি আমরা কখনোই ধারণা করতে পারিনি। তা তুই আরও এগিয়ে যা, তুই সত্যি খুব ভালো করেছিস, খুব ভালো বুদ্ধি করেছিলি যে নিজের পা নিজে দাঁড়ানো।
আমার কখন জেদ চেপে গেছিল, সবারই তো বাধ্য মেয়ে ছিলাম, বাধ্য হয়ে কি পেলাম, কিছু তো পাইনি, তাহলে এবার আমাকে কিছু পেতে গেলে আমাকেই ভাবতে হবে। আর দল থেকে কত টাকা লোন আছে? দল থেকে দল কতটা সাহায্য করেছে দল তোমাকে? আমার প্রচুর সাহায্য, মানে দল ছাড়া আমি উঠতে পারতাম না। যখনই আমার টাকার যিনি আমাদের শিখিয়েছিলেন, তো আমি যে হ্যাঁ স্যার আমি অনেক দূরই এগোতে চাই, আমি নিজের ইচ্ছায়, কোনো পার্টির সাথে যুক্ত হয়ে নয়, কারোর সাথে নয়, আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই, নিজের ইচ্ছায়, আমি কারো সহযোগিতা চাই না স্যার। আমি স্বনির্ভর দলের থেকে বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি, আমাদের স্বনির্ভর দলের চেয়ে আমাদের বড় প্ল্যাটফর্ম, মানে মেয়েদেরকে তুলে ধরা। তা এখান থেকে এই ব্যবসা করার পর, স্বনির্ভর দলে এসে ব্যবসা করে আমি যে সাকসেসফুল হয়েছি, তার জন্য আমার পরিবারের সবাই এখন আমার উপর নির্ভরশীল। মানে এখন আমার কথাই শেষ কথা, আমি যেটা বলবো সেটাই ঠিক। মানে আগে যেমন ওরা বলতো যে তোমার কথা ভুল, এখন আমি যেটা বলবো এবং আমার উপরে ওরা সব নির্ভরশীল। মানে এখন তোমার ডিসিশন মেকিং পাওয়ার জন্মে গেছে। হ্যাঁ, এবং আমার দেখে এবং আরো WDO ম্যাডামরা বলেন তোমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে, যে তুমি যে এই জায়গা থেকে এই জায়গায় এসছো, তা এটা সবাইকেই বলতে হবে। তো আমি যখন দল গঠন করতে যাই, আমি কিন্তু ব্যাংক লিঙ্কে CSPর কাজ করি। তো SMIB ঠিক করে বোঝাতে পারে না, জানি না, বোঝায় ঠিকই দিদিরা। তো সবাই বলেন ওই দিদিকে নিয়ে এসো না, আরতি ঠাকুর আসুক, একবার বোঝাক, তাহলে আমরা বুঝে যাব। আমার মধ্যে নাকি কি গুণ আছে জানি না, সবাই 10 বার বোঝালে নাকি বোঝে না, আমি যদি 10 জনাকে বা 100 জনাকে জড়ো করে একবার বোঝাই, সেটা নাকি ক্লিয়ার হয়ে যায়। বলে দিদি একবার এসে বলুক, তাহলে আমরা এটা করব। সঙ্গে দিদিরা গেল, তাই বলে দিদিকে নিয়ে আসুন, আরতি দিয়ে এসে বোঝালে আমরা ঠিক সেটা মেনে নেব।